এটা হচ্ছে তোমার, এই যে দেখো, ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন। আহ এইভাবে মানে তোমরা তো 25 না, 24-এ তো একটা পরীক্ষা হচ্ছে, 24-এ প্রশ্ন। 24 সালের 23 সালের প্রশ্নটা হচ্ছে এইটা। তা আমরা আমাদের প্রসেস অনুযায়ী আগে সমন্বয়তে চলে যাচ্ছি। দেখো কি বলছি। সমাপনী মজুত পণ্য কত? 5,000 টাকা। 2 নম্বর সমন্বয় বলছে বকেয়া বেতন 5,000 টাকা। তার মানে এটা বেতনের সাথে কাজ করতে হবে। তো এই যে দেখো, মার্ক করাই আছে, যার বহিষে মার্ক করে রাখতো। আয়কর সঞ্চিতি ধার্য করো 12,000 টাকা। আচ্ছা, এই আয়কর সঞ্চিতির কাজ কি? আমরা যে এতগুলো ম্যাথ করছি, কোথাও আয়কর সঞ্চিতি ছিল না। বলো তো কি কাজ? কর পূর্ব নিট মুনাফা থেকে আয়কর সঞ্চিতি বাদ দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে বিশদ বিবরণীতে। আর আর আরেক আরেকটা আর কাজ আছে না? মালিকানা সত্ত্বে করতে হয়। না, আয়কর সঞ্চিতি এক ধরনের চলতি দায়। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে দেখাই। আচ্ছা, 4 নম্বর, সাধারণ সঞ্চিতি 40,000 টাকায় স্থানান্তর। আমার আগে দেখতে হবে এখানে সাধারণ সঞ্চিতি কত। 25,000 টাকা। সাধারণ সঞ্চিতি 25, বানাবো কত? 40। তার মানে সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করতে হবে না 15। হ্যালো। হ্যাঁ। 4 নম্বর সমন্বয়টা কি বলছে, যে সাধারণ সঞ্চিতি 40,000 টাকায় উন্নীত করো। টাকায় মানে ওই টাকাটাই। তার মানে নতুন সাধারণ সঞ্চিতি যেটা, সেটা 40,000 হবে। কারো কনফিউশন আছে এটা নিয়ে? না, আরেকবার বলেন। বলছে 4 নম্বর সমন্বয়টা পড়ো, কি বলছিলেন? সাধারণ সঞ্চিতি 40,000 টাকায় উন্নীত করো। হ্যাঁ, তার মানে সাধারণ সঞ্চিতি কত হবে? উন্নীত করো মানে টাকায় বলা আছে, টাকায়। টাকায় মানে ওই টাকাটাই পড়াইছিলাম, মনে আছে সমন্বয়তে? হ্যাঁ, তার মানে উন্নীত করা মানে উন্নীত করা মানে ইনক্রিজ করা আর কি, বানানো। মানে উন্নীত করা মানে ওই 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 টাকা পর্যন্ত বাড়ানো, বা ওই টাকায় নিয়ে যাওয়া। তোমরা বলে না যে তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, মানে নবম শ্রেণীতে কি করছো, প্লেস করতে পারছো, বা নবম শ্রেণীতে উঠতে পারছো। তো ওই সাধারণ সঞ্চিতিটাই তোমাকে 40,000 টাকা পর্যন্ত উঠাইতে হবে। অর্থাৎ সাধারণ সঞ্চিতিটা 40,000 টাকা, যেহেতু টাকায় বলছে, তার মানে সাধারণ সঞ্চিতি 40,000 টাকা হবে। আর যদি বলতো যে না, সাধারণ সঞ্চিতি 40,000 টাকা উন্নীত করো, বা 40,000 টাকা তারা বৃদ্ধি করো, তাহলে পুরাতনটার সাথে আরো 40 প্লাস করতে। যেহেতু বলছে টাকায়, তার মানে নতুনটাই হবে 40। তো পুরাতন কত ছিল? 25। এর সাথে স্থানান্তর কত করবো? 15। 40 হবে। সাধারণ সঞ্চিতির দুইটা কাজ। একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে দায় ও মালিকানা সত্ত্বের মালিকানা সত্ত্ব অংশে সঞ্চিতি ও উদ্বৃত্ততে দেখাবো। আর স্থানান্তর যে 15,000 টাকাটা, সেটা সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস করে দেয়। কয়টা কাজ তাহলে সাধারণ সঞ্চিতি? বলো। দুইটা। হ্যাঁ, দুইটা। কি কি? একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের যে মালিকানা পার্টটা আছে, মালিকানা সত্ত্ব, ওইটার একটা অংশ হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্ত। ওইখানে আমরা সাধারণ সঞ্চিতি হিসাবে দেখাবো 40। আর যেহেতু স্থানান্তর করছি 15, ওই 15টা সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিয়ে দেখা। এই হচ্ছে দুইটা। বুঝতে পারছো সবাই? হ্যাঁ। হ্যালো। আচ্ছা, 5 নাম্বার, শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। আমার আগে দেখতে হবে শেয়ার মূলধন কত। এই শেয়ার মূলধন 2 লাখ টাকা, এর উপর 5%। তো হবে কত? 2 লাখের 5% করলে হচ্ছে 10,000 টাকা। এখন এই 10,000 টাকার কাজ কি বলো? কই কই যাবে? লভ্যাংশ ঘোষণা করলে বা প্রস্তাব করা হইলে এটা কোথায় কোথায় যায়? সমন্বয় পড়ছিলাম আমরা, লভ্যাংশ সংক্রান্ত সমন্বয়। বলো বলো।
হ্যালো, তোমরা কেউ কি নাই নাকি? না পারলে নাসি সে, ভাইয়া। না পারলে সেটাও তো এই বলবা। লভ্যাংশ যেটা 5% ঘোষণা করতে হবে, তাহলে হ্যাঁ, হচ্ছে অবন্টিত মুনাফা থেকে হচ্ছে মাইনাস করতে হবে পাঁচ হ্যাঁ, পার্সেন্ট অবন্টিত মুনাফা না, অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস করবো 10,000। কি থেকে সংরক্ষিত সংরক্ষিত আয় আয় বিবরণী থেকে? বিবরণী, হ্যাঁ, সংরক্ষিত আয় বিবরণী যখন করব সেখানে মাইনাস হিসেবে দেখাবো। এটা তো একটা কাজ, আরেকটা কাজ। হুম। আরেকটা হচ্ছে প্রদেয় লভ্যাংশ। হ্যাঁ, চলতি দায় হিসেবে আয় দেখো। বিবরণী দায় হিসেবে, হ্যাঁ। চলতি দায়, ওটা সব প্লাস দায়। হয় না? চলতি দায় হিসেবে দেখানো, দায় হিসেবে দেখানো মানে তো যে কোনো কিছু হিসেবে দেখানো মানে তো প্লাস। আচ্ছা। সবাই বুঝতে পারছো পাঁচটা সমন্বয়? হ্যালো। আচ্ছা, 3 নাম্বারটা আরেকবার একটু বুঝাই দিবেন। আয়কর সঞ্চিতি ধার্য করো। এই আয়কর সঞ্চিতি হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি, যেটা আমরা যখন বিশদায় বিবরণী করি সবার লাস্ট স্টেপে বাদ দেই। কর পূর্ব নিটলাভ মাইনাস নতুন আয়কর সঞ্চিতি করলে বের হয় কর পরবর্তী নিটলাভ। আর এই আয়কর সঞ্চিতিটা হচ্ছে এক ধরনের চলতি দায়, তাই চলতি দায় হিসেবে দেখ। আচ্ছা, তো সবাই এখানে পাস। যে কর পূর্ব নিট হ্যাঁ, মুনাফা লেখা থাকে, এটা কি সেমই? মানে কর পূর্ব আর কর পরবর্তী, এই জিনিসটা কেন কনফিউজিং খুব। সেম হবে কেন? যদি কর না থাকে তাহলে কর পূর্ববর্তী আর কর পরবর্তী একই, যেহেতু কর আছে তার মানে করটা বাদ দিয়ে কর পরবর্তী। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে কর কোনটা? কর পূর্ববর্তী তো আয়করটাই কর। দেওয়া থাকবে না, তোমাকে কর পূর্ববর্তী নিকলাবটা বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তা আমরা কি এখন ম্যাথে যাব? কেউ কথাই বলে না ভাই। আমি তো ওদের জন্য ওয়েট করতেছি। ভাই, তোমাদের বাকি দুইজনের কি হয়েছে একটু বলো তো। কিছু তোমাদের না। কি ইনভাইটেশন দিয়ে কথা বলাইতে হবে? তোমরা বুঝতেছো না যে তোমরা কথা না বললে আমি সামনে যাইতে পারতেছি না? তোমাদের রেসপন্স করা উচিত। আচ্ছা, পাঁচটা সমন্বয় সবাই বুঝছো কিনা সেটা বলো। জি। আচ্ছা, ঠিক আছে ভাই, তোমাদের যেহেতু বারবার জিজ্ঞেস করলে বিরক্ত লাগে, আমি আর জিজ্ঞেস করবো না, আমি আমার মতো কথা বলে চলে যাবো। আচ্ছা দেখো, ক নাম্বার প্রশ্নে বলছে মেঘনা লিমিটেড এর মোট লাভ নির্ণয় করো। খতে বলছে নিট লাভ নির্ণয় করো। আর গতে বলছে করবাদ নিট মুনাফা 40,000 টাকা ধরে মেঘনা লিমিটেডের সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। আচ্ছা, ক মোট লাভ, খ নিট লাভ, আর গ বলছে এত টাকা নিট মুনাফা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তো মোট লাভ করার জন্য আমরা তো গত যে 2-3 দিন ধরে ম্যাথ করতেছি, প্রতিটা প্রশ্নে মোট লাভ ছিল। মোট লাভ বের করা যায় নিট বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা এখানে দেখি বিক্রয় কত আছে। এই যে দেখো, বিক্রয় আছে 3 লক্ষ টাকা, বিক্রয়ের সাথে আর কোনো কাজ নাই। তাই বিক্রয়টাকে আমরা নিট বিক্রয় হিসেবে দেখাবো 3 লাখ। দেখাইলাম সেকেন্ড কলামে। আর উপরে লিখে নিবা প্রতিষ্ঠানের নাম, বিশদায় বিবরণী, যেহেতু বিশদায় বিবরণী ফুলটা নিট লাভ পর্যন্ত, আর এখানে মোট লাভ করতে বলছে তাই আংশিক। তুমি পাশে যদি মোট মুনাফা লিখে দাও তাও হবে। 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এরপরে আমি বাদ দিব বিকৃত পণ্যের ব্যয়। তো বিকৃত পণ্যের ব্যয়ের ফর্মুলা হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ মাইনাস সমাপনী মজুদ। তো আমি দেখি, এই যে দেখো, শুরুতেই আছে প্রারম্ভিক মজুদ 40,000, লিখলাম বাদ বিকৃত পণ্যের ব্যয় 40,000, লিখলাম সেকেন্ড কলাম। আচ্ছা, তারপর আমি লিখবো হচ্ছে আমি নিট ক্রয় বের করব। এখানে দেখি প্রারম্ভিক মজুদ, আসবাবপত্র, সুনাম, শেয়ার মূলধন সংরক্ষণ, এই যে একটা ক্রয় পাওয়া গেছে, সেটা কত? 2 লাখ। আর দেখবো ক্রয়ের সাথে কোনো কাজ আছে কিনা। ক্রয়ের সাথে সমন্বয়তে কোনো কাজ ছিল না। আর এই যে বাকি যে রেওয়া মিল, সেখানেও কোনো কাজ নাই, তাহলে এই ক্রয়টাই হবে নিট ক্রয়, সেটাকে আমি 2 লাখ টাকা দিয়ে দেখো। আর কোনো ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ আর মজুরি, আমদানি শুল্ক, ডক চার্জ, এগুলো কোনো কিছু এখানে নাই। যেহেতু নাই, তাই আমি ক্রয় সংক্রান্ত খরচ দেখাইতে পারতেছি না, নো ক্রয় সংক্রান্ত খরচ। আর লাস্টে বাদ দিব হচ্ছে সমাপনী মজুদ। এই যে দেখো, ওরা সুন্দর করে ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছে, 2,40,000 থেকে 50,000 বাদ দিব, তাহলে 1,90,000। এই 1,90,000 টাকাটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রয় থেকে, এই যে বিক্রয়, এটা থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, যেটা বের হবে সেটাই হবে মোট 1,10,000।
ঠিক আছে? হ্যাঁ। কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে খ নাম্বার, আমার নিট লাভ বের করতে বলছে। তো নিট লাভ বের করতে গেলে আমার মোট লাভটা অবশ্যই লাগে, যেহেতু ওরা বলে দেয় নাই মোট লাভ কত ধরবো, তার মানে আমার যে অ্যান্সারটা 1,10,000, এটাকেই আমি এখন মোট লাভ ধরবো। এই যে দেখো ধরছে মোট লাভ ক হতে প্রাপ্ত। এরপরে আমার সিস্টেম অনুযায়ী আমি মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিই, পরে হচ্ছে অন্যান্য আয় যোগ করি আর অন্যান্য ব্যয় বাদ দিই। তো পরিচালন ব্যয় কি কি আছে আমার প্রশ্নে, এখানে আমরা যদি খেয়াল করি, প্রারম্ভিক মজুত পণ্য না, আসবাবপত্র না। যদি আসবাবপত্রের অবচয় থাকতো তাহলে আমি পরিচালন ব্যয় হিসেবে দেখাইতাম, নাই। সুনাম, এটাও আসবে না। যদি সুনামের অবলোপন থাকতো তাহলে দেখাইতাম। শেয়ার মূলধন আসবে না, সংরক্ষিত আয় আসবে না, ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়, এই যে বেতন, এই বেতনটা দেখাবো। বেতন কত? 25,000 টাকা। আর বেতনের সাথে একটা কাজ আছে বকেয়া বেতন, সেটা প্লাস করব। যার কাজ থাকবে সে ফার্স্ট কলামে, এই যে দেখো, বাদ পরিচালন ব্যয়, আন্ডারলাইন করে দিবে একটা, বেতন 25 যোগ বকেয়া, এই যে 5, ইন টোটাল 30 সেকেন্ড কলামে। আচ্ছা, এরপরে আমরা আসি আস্তে আস্তে। সাধারণ সঞ্চিতি না, প্রাপ্য হিসাব এগুলো তো আসবে না, ঋণপত্র আসবে না। বাট ঋণপত্রে একটা সুদ আছে, তোমাদের বলছিলাম যে কোনো দায়ের সুদ অন্যান্য ব্যয়, আর যে কোনো সম্পদের সুদ অন্যান্য আয়। তো এটা তো পরিচালন ব্যয় না, অন্যান্য ব্যয়। এরপর আয়কর সঞ্চিতি আসবে না। পুরাতন আয়কর সঞ্চিতি কি আসবে? পুরাতন আয়কর সঞ্চিতি কি করতে হয় আমাদের খেয়াল আছে? পুরাতন আয়কর মাইনাস। সঞ্চিতিটা আমাদের, না, পুরাতন আয়কর সঞ্চিতিটা আমার সংরক্ষিত আয় বিবরণীতে প্লাস করতে হয়, আর পুরাতন আয়করটা মাইনাস করতে হয়। যেহেতু রেওয়া মিলে আছে, এটার কাজ একবার। এই যে দেখো এখানে আয়কর সঞ্চিতি আছে, আর এই যে লাস্টে আয়কর আছে। পুরাতন আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয় বিবরণীতে প্লাস, আর পুরাতন আয়করটা করতে হয় কি মাইনাস। আচ্ছা, তো এটা তো আসবে না এখানে। মণিহারি আসবে, কারণ মণিহারি এক ধরনের পরিচালন ব্যয়। মণিহারি 10,000, মণিহারির সাথে কোনো কাজ ছিল না। বিজ্ঞাপন আছে 5,000, বিজ্ঞাপনের সাথেও কোনো কাজ ছিল না, আর কিছুই আসবে না। এই যে দেখো, মণিহারি 10,000, বিজ্ঞাপন 5,000। বোর্ডের ম্যাথ কত শর্ট দেখছো? মোট লাভ 1,10,000, এখান থেকে এই সবগুলো যোগ করব, 30, 10, 5, 45। 1,10,000 থেকে 45 বাদ দিলে অ্যান্সার থাকতেছে 65। ওরাও ডাবল দাগ দিয়ে ক্লোজ করে, ক্লোজ করে দিত। এটাই হচ্ছে খ নম্বরের অ্যান্সার, মোট লাভ যেটা, সরি নিট লাভ। না সরি, এটা পরিচালন লাভ। আমি ভুল বলতেছি, আমি দুইটা স্টেপ বাদ দিই, এই জন্যই তো বলতেছি দাগ দেন এখানে। এটা তো পরিচালন ব্যয়। এরপরে আমাদের যোগ করতে হবে অন্যান্য আয়, আর বাদ দিতে হবে অন্যান্য ব্যয়। অ্যাকর্ডিং টু দিস ম্যাথ এখানে কোনো অন্যান্য আয় নাই। অন্যান্য আয় কোনগুলা বলো তো? ওই যে শিক্ষানবিশ, স্যালামি, তারপর হচ্ছে তোমার বিনিয়োগের সুদ, হ্যাঁ, তারপর আর কি আছে? শিক্ষানবিশ স্যালামি কি আমরা পাই নাকি আমরা শিক্ষা দেই? শিক্ষানবিশ স্যালামি আমরা পাই, ভাতাটা দিই। আচ্ছা। আচ্ছা, কি কি আছে? এই যে শিক্ষানবিশ সালামি আছে, তারপর হচ্ছে তোমার বিনিয়োগের সুদ আছে, চালানি কারবারের মুনাফা আছে, কমিশন প্রাপ্তি আছে, এই বাট্টা প্রাপ্তি আছে। এই জিনিসগুলো হচ্ছে তোমার অন্যান্য আয়ের ক্ষেত্রে যায়। তোমরা তোমাদের বই দেখবা সুন্দর করে লিস্ট দেওয়া আছে, তো এখানে কোনোটাই নাই। তো এখানে সুদ অন্যান্য কোথায় ব্যয়, পেয়েছো? হ্যাঁ, বিনিয়োগের সুদ? এখানে নাই। আমি বলতেছি যে কোন কোন জিনিসগুলো অন্যান্য আয় হয়, সেটা আমি তোমাকে বলবো। ও আচ্ছা আচ্ছা, ওকে সরি। হুম। এখানে নাই, পরে? এখানে কোনো অন্যান্য আয়ই নাই। এখানে অন্যান্য ব্যয় আছে একটা ব্যয় আছে, সেটা হচ্ছে এই ঋণপত্রের সুদ। 6% ধরবা কার উপরে বলো? এই যে 10,000-এর উপরে 6% ধরবা। 10,000 উপরে 6% ধরলে হয় 600। বাট এই 6% ফুল ধরতে পারবে না, যেহেতু ঋণটা নিছে 1/7 22, তার মানে তুমি ঋণের সুদ দিবা 6 মাস। অর্থাৎ এই যে ঋণপত্রের সুদ, এটা হবে তোমার কত? ও সরি, এটা তো 10,000, 50,000। ঋণপত্র 50,000। তো 50,000-এর 6% করলে হয় 3,000 টাকা, আর 3,000-এর হাফ যদি আমি করি, সেটা হবে এই যে 1500, অন্যান্য ব্যয় হিসাবে বাদ। তো অন্যান্য যদি আয় থাকতো যোগ করতাম, ব্যয় থাকলে বাদ দিব। এই পরিচালন লাভ থেকে অন্যান্য ব্যয় বাদ দিয়ে এই যে আমি পাচ্ছি কর পূর্ব নিট লাভ 63,500 টাকা, আর এখান থেকে বাদ দিব নতুন আয়কর সঞ্চিতি, সেটাই হয়ে যাবে আমার নিট লাভ বা কর পরবর্তী নিট। বুঝতে পারছো সবাই? হ্যাঁ জি ভাইয়া। ওকে, তাইলে এখন আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে যাই।
সেটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। আমরা মোট লাভ নিট লাভ করছি, আর এটাই আমাদের প্রথম সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণীর ছকটা যদি আমি তোমাদের বলি, আমার যতটা খেয়াল আছে, সংরক্ষিত আয়ের একটা ব্যালেন্স থাকবে। এই যে দেখো, এখানেও একটা ব্যালেন্স, এই 1/1/2022, 40,000 টাকা। এর সাথে যোগ করতে হবে আমাদের চলতি বছরের নিট লাভ, যেটা প্রশ্নেই দেওয়া আছে। দেখো কি করছে ওরা, সংরক্ষিত আয়ের যে 40,000 টাকা, তারপর যোগ করছে চলতি বছরের নিট লাভ, এটাও 40,000 টাকা, যেহেতু ওরা প্রশ্ন বলে দিচ্ছে, দুইটা যোগ করে হয়েছে 80,000 টাকা। এরপরে আমি যোগ করব যে জিনিসগুলো যোগ হয় আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে, কি কি যোগ হয়? আয়কর সঞ্চিতি যোগ হয়, তারপর কি যোগ হয় বলো? আয়কর ফেরত, এটা যদি থাকে সেটা যোগ হয়, তারপর কি, আর কি আছে? দাবিহীন লভ্যাংশের অবলোপন। হ্যাঁ, এটা যোগ হয়, তারপরে তারপর সাধারণ সঞ্চিতি ও লভ্যাংশের সমতাকরণ তহবিল হতে উত্তোলন। উত্তোলন, স্থানান্তর মাইনাস উত্তোলন, এক্ষেত্রে প্লাস হবে। তারপর ঋণপত্রের অবলোপন, নাকি এরকম কিছু একটা আছে, আছে কি নাকি নাই? নাই। আচ্ছা, এইরকম জিনিসগুলো আর কি তোমার যোগ করতে হবে। তো এখানে আমরা আমি তোমাদের বলছিলাম যে তোমার এখানে আয়কর সঞ্চিতি বড় না ছোট সেটা দেখার দরকার নাই। তুমি নর্মালি আয়কর সঞ্চিতি পুরাতন যেটা থাকবে সেটা সংরক্ষিত আয় বিবরণীর সাথে প্লাস করে দিবা, যোগে দেখাবা, আর এই আয়কর প্রদানটাকে এখানে মাইনাসে নিয়ে আসবা, একই হবে। কারণ কি, সিস্টেম হচ্ছে আয়কর সঞ্চিতি বড় হইলে ওইটা যোগের যোগে দেখায়, ওইখান থেকে আয়কর প্রদানটা বাদ দিয়ে দেখানো। আর আয়কর প্রদান যদি বড় হয়, তাহলে মাইনাসে এনে আয়কর সঞ্চিতিটা প্লাস করে দেখানো। তো আমার এত বড় ছোট দেখার দরকার নেই, আমি আয়কর সঞ্চিতিটা সরাসরি প্লাসে নিয়ে যাব, আর আয়কর প্রদানটা সরাসরি মাইনাসে নিয়ে যাব, তাইলে আমাদের আর বড় ছোট চিন্তা করার দরকার নেই। আর এরপরে বাদ দিতে হবে সকল প্রকার স্থানান্তর আর বন্টন। তো স্থানান্তর এখানে একটা ছিল, সেটা হচ্ছে 25,000 টাকার যে সাধারণ সঞ্চিতিটা, সেটা 40,000 টাকা বানাইতে হয়েছিল। তার মানে এই 15,000 টাকাটা হচ্ছে স্থানান্তর, আর একটা ঘোষণাকৃত বা প্রস্তাবিত লভ্যাংশ ছিল 10,000। তো দেখো, 80-র সাথে 10 যোগ করব, 90, আর বাদ দিব 10 5, 10 আর 5, 15, 15 আর 15, 30। তো আমি যদি 80 থেকে সরি 90 থেকে 30 বাদ দিই, তাহলে আমার অ্যান্সারটা থাকতেছে 60,000। সেটাই হবে সংরক্ষিত আয়ের সমাপনী জের অথবা সংরক্ষিত আয়ের বিবরণীর অ্যান্সার। বুঝতে পারছো? এই এতটুকু অঙ্কের জন্য তোমাকে 10টা মার্ক দিবে পরীক্ষা। কারো কোনো সমস্যা আছে এই ম্যাথে? না। আচ্ছা, তাহলে আমরা আজকে 2 নম্বর ম্যাথটার দিকে একটু যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এই 1 নম্বরটা এসডব্লিউ করবে তোমরা। 2 নম্বর ম্যাথে দেখো, খেয়াল করো কি বলছে। সমাপনী মজুত পণ্যের মূল্য 20,000 টাকা। আমরা সবসময় জানি যে সমাপনী মজুত পণ্য অলওয়েজ সমন্বয়তে থাকে। আর বলতেছে 10,000 টাকার একটি নতুন কল কবজা 1/7/2022 তারিখে ক্রয় করা হলো, যার সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, তো 10,000 টাকার একটা মেশিন, তার মানে এই যে এখানে একটা কাজ আছে, মেশিনটা কোথায়, এই যে এটার সাথে কাজ আছে, আর মজুরির সাথে একটা কাজ আছে। আচ্ছা, তারপরে কলকবজার উপরে 10%, তার মানে কলকবজায় আরেকটা কাজ আছে। আর আয়কর সঞ্চিতি 10,000 টাকা সংরক্ষণ করো। তার মানে যে আমরা ওই যে কর পরবর্তী নিটলাভ যে বের করি নতুন আয়কর সঞ্চিতি বাদ দিয়ে, আমার এই সেই নতুন আয়কর সঞ্চিতিটা হবে 10,000। আচ্ছা, এখন নম্বর প্রশ্ন বলছে কল কবজার অবচয়ের পরিমাণ নির্ণয়। তো ওরা অ্যান্সারটা কিভাবে করছে সেটা দেখো। আমার কল কবজা ছিল কত, প্রশ্নে খেয়াল কর। আহ এই যে কল কবজা, আমার কল কবজা ছিল 50,000 টাকা। আচ্ছা, আর এইটা ব্যালেন্সটা হচ্ছে 31 ডিসেম্বর 2022। আর নতুন মেশিন কিনছিল 1/7/2022, যেহেতু কিছু বলা নাই, তার মানে এটা তো বলে নাই যে নতুন মেশিন যেটা কিনছে সেটা কল কবজা হিসেবে হিসাবভুক্ত হয় নাই বা যন্ত্রপাতি হিসেবে লেখা হয় নাই। তার মানে এই 50,000 টাকার মধ্যেই 10,000 টাকাটা ইনক্লুড আছে। বাট এই 10,000 টাকার উপরে তো আমি ফুল ইয়ারের অবচয় ধরতে পারবো না, কারণ যেহেতু এই 10,000 টাকার মেশিন কিনা হয়েছে 1/7/2022 তারিখে। তার মানে 50,000 থেকে 10,000 বাদ দিয়ে 40,000-এর উপরে আমি ফুল ইয়ারের অবচয় ধরবো।
4,000, কারণ অবচয়ের হার ওরা বলে দিছে এখানে। এই যে দেখো, সমন্বয়তে 10%। আর বাকি যে 10,000 টাকা প্লাস হচ্ছে তোমার সংস্থাপন ব্যয়, যেটা মজুরি হিসেবে দেখানো হয়েছিল, সেটাও মেশিনের সাথে অ্যাড করে 10 5 10 প্লাস 5 15, তার উপর 10% ধরে হাফ ইয়ারের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কত হয়? 750 টাকা যোগ করলে ইন টোটাল 4,750 টাকা। এটা হচ্ছে আমার যন্ত্রপাতি। ক নম্বরে কারো কোনো সমস্যা আছে? না আচ্ছা, ভাইয়া। আমরা তাহলে খতে যাচ্ছি। যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, তার মানে তোমাকে পুরা নিট লাভটা বের করতে হবে। ওরা কি মোট লাভ কোথাও বলে দিছে? মোট লাভ কোথাও বলে দেয় নাই, তার মানে আমাদের মোট লাভটাও বের করে নিতে হবে। আর মোট লাভের ফর্মুলা কি? নিট বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আমরা এখানে দেখি শেয়ার মূলধন, শেয়ার অধিহার, রক্ষিত আয়, প্রারম্ভিক মজুদ, জমি ও দালান কোঠা, ইজারা সম্পত্তি, এই যে বিক্রয়। বিক্রয় আছে 1,80,000। বিক্রয়ের সাথে সমন্বয়তে কোনো কাজ ছিল না। আর এই যে রেওয়া মিলে, সেখানেও বিক্রয়ের সাথে কোনো কাজ নাই। এই দেখো, বিক্রয় সরাসরি 1,80,000 টাকা সেকেন্ড কলামে বসাই দিই। এরপর বাদ দিবা বিক্রিত পণ্যের ব্যয়, আগেরই ফর্মুলা, প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ মাইনাস সমাপনী মজুদ। এই যে প্রারম্ভিক মজুদ আছে আমার কত? প্রারম্ভিক মজুদ ডেবিট সাইডে থাকবে, আমি ক্রেডিটে চলে যাচ্ছি। এই যে এই 30,000 টাকা, এই যে দেখো ওরা দেখে প্রারম্ভিক মজুদ 30,000 টাকা। এরপরে ক্রয়ের সাথে কোনো কাজ নাই, ক্রয় সরাসরি 1,00,000 টাকা। এরপরে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, এই মেয়াদে একটাই ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ আছে, সেটা হচ্ছে তোমার এই মজুরি। আর এই মজুরির মধ্যে সংস্থাপন ব্যয় লুকানো ছিল 5,000 টাকা। তার মানে মজুরি দেখাবো 10, বাদ দিব বাদ সংস্থাপন ব্যয় 5, তাহলে ইন টোটাল মজুরি থাকতেছে 5,000। আর লাস্টে বাদ দিব হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তো 1,35,000 থেকে 20,000 বাদ দিলে এই 1,15,000, এটাই হবে বিক্রিত পণ্যের ব্যয়। 1,80,000 থেকে এখন 1,15,000 বাদ দিলে 65,000 টাকাটাই হচ্ছে আমার মোট লাভ। এর সাথে আমি বাদ দিব কি? পরিচালন ব্যয় যোগ করব অন্যান্য আয়, বাদ দিব অন্যান্য ব্যয়। তো পরিচালন ব্যয় যদি আমরা চিন্তা করি, এইখানে এই যে একটা পরিচালন ব্যয় আছে, ইজারা সম্পত্তি। আচ্ছা, এই যে সম্পত্তির পাশে যদি মেয়াদ দেয়া থাকে, তার মানে 1 বছরের যে খরচটা, 1 বছরের যে হিসাবটা থাকবে, বা ওই মেয়াদ দিয়ে যদি আমরা পুরো টাকাটাকে ভাগ করি, এই যে ইজারা সম্পত্তি কত? 40,000। আর এটার মেয়াদ দেওয়া আছে 5 বছর। তার মানে এই মেয়াদ দেওয়ার মানে হচ্ছে তোমাকে 1 বছর একটা খরচ হিসেবে দেখাইতে হবে। যে কোনো সম্পত্তির জন্য যে অবলোপন বা অবচয় হবে, সেটা পরিচালন ব্যয়। এই যে দেখো, এখানে তোমাকে দিছে ইজারা সম্পত্তির অবলোকন। 40,000কে 5 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করছে। এই এক হচ্ছে 8,000 টাকা, সেটা তোমাকে পরিচালন ব্যয় হিসেবে দেখাইছে। আর আমরা কতে করে আসছি অবচয় 4,750 টাকা। আর নতুন করে এইখানে তোমার পরিচালন ব্যয় আছে বেতন, যার সাথে কোনো সমন্বয় ছিল না। এই বেতনটা আমরা দেখাই দিই। এই যে 10 8 আর 4,750, ইন টোটাল 22,750। মোট লাভ থেকে আমি পরিচালন পাই 22,750 বাদ দিলে 42,250টা হচ্ছে আমার পরিচালন মুনাফা। এরপরে আমি যোগ করব অন্যান্য আয় আর বাদ দিব অন্যান্য ব্যয়। তো এখানে খেয়াল করো, অন্যান্য আয় আছে এই যে ভাড়া, এই 20,000 টাকা। তোমরা তোমাদের জন্য ম্যাথটা না ইজি, কারণ আয়, তোমাদের আমরা যখন করছি তখন আয়কে আমাদের দুই ভাগে দেখাইছি, একটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালনায়, আরেকটা হচ্ছে পরোক্ষ পরিচালনায়। তোমাদের এই প্রত্যক্ষ পরোক্ষ দেখায় নাই, সব আয়গুলাকেই অন্যান্য আয় হিসেবে ক্লাসিফাই করছে। হ্যাঁ, শুধু একটা আয় বাদে, সেটা হচ্ছে বিক্রয়। সব আয়গুলাকেই অন্যান্য আয় হিসেবে তুমি দেখাই দিবে। তো এখানে একটাই আয় আছে, সেটা হচ্ছে তোমার কি? এই ভাড়া আয়, যার সাথে কোনো সমন্বয় নাই। সরাসরি 20,000 টাকা, যে সরাসরি 20,000 টাকা তুমি যোগ করে দেখাবা, তাইলে 42-এর সাথে, এটা হচ্ছে পরিচালন মুনাফার সাথে তুমি 20,000 টাকা যোগ করবা, আর অন্যান্য ব্যয় থাকলে সেটা বাদ দিবা। এই প্রশ্নে কোনো অন্যান্য ব্যয় নেই। আছে একটা কি? আয়কর সঞ্চিতি। ওই যে কর পূর্ব নিট লাভ পাইলাম 62, এখান থেকে বাদ দিব নতুন আয়কর সঞ্চিতি 10,000 টাকা। এই 52,250 টাকাটাই হচ্ছে আমার কর বাদ নিট লাভ অথবা নিট। কারো কোনো সমস্যা আছে? হতে এনি ওয়ান, এনি প্রবলেম? না। ওকে, ঠিক আছে, এখন আমরা গতে যাই। গ বলতেছে মোট সম্পদের পরিমাণ। আর মোট সম্পদ মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা, আচ্ছা তোমাদের প্রশ্ন হয় যে বিশদ আয় বিবরণীর উপাদান কয়টা? বিশদ আয় বিবরণীর উপাদান হচ্ছে দুইটা, আয় আর ব্যয়। আর আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টা? তিনটা, সম্পদ, দায় আর মালিকানার সাথে। যেহেতু মোট সম্পদ বের করতে বলছে, তার মানে আমার মালিকানা, সরি, আর্থিক অবস্থার বিবরণীর ক্ষুদ্র একটা অংশ বা আংশিক পার্টটা করতে বলা হয়েছে। এর জন্য দেখো আমরা লিখছি
খান কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী, এই যে দেখো, বাকি সবগুলাতে আমরা যখন সংরক্ষিত আয় লিখছি 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, তারপর আমরা যখন বিশদ আয় বিবরণী করছি, এই এটা হচ্ছে তোমার বিশদ আয় বিবরণী। আর এখানে যখন সংরক্ষিত আয় করছি সেখানেও সেম, 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। শুধুমাত্র একটা মাত্র জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, আর্থিক অবস্থার বিবরণীতে শুধু সেই স্পেসিফিক ডেটটা দিবা যে 31শে ডিসেম্বর 2022 তারিখের জন্য, নট সমাপ্ত বছর, জাস্ট ওই দিন বা ওই তারিখের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি। তোমাদের এমসিকিউ কোশ্চেন হয় আর্থিক অবস্থার বিবরণীতে একটা নির্দিষ্ট দিনের সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব নির্দেশ করা হয় একটা নির্দিষ্ট দিনের, আর বাকি সবগুলা বিবরণী একটা নির্দিষ্ট হিসাবকালের ব্যালেন্সটা দেখায় বা সামারিটা দেখায়। বাট আর্থিক অবস্থার বিবরণী একমাত্র জিনিস, সেটা হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট দিন বা সময় নিয়ে কাজ করে, নট সময় কাল। আচ্ছা, তাই আমরা এখানে টু বি স্পেসিফিক জাস্ট ডেটটা দিছি, আর কিছু দিব না। বিবরণ 3টা টাকার ঘর। তো আমার সেকেন্ড পেপারে তোমার যে সম্পদটা সেটা সাজাইতে হবে স্থায়িত্ব অনুসারে। স্থায়িত্ব মানে লং টার্ম থেকে শর্ট টার্মে। আমরা স্থায়ী সম্পদ গুলাকে আগে, আর চলতি সম্পদ এরপরে যত চলতি আছে সেগুলো আস্তে আস্তে নিচে দেখাবো। বাট ফার্স্ট পেপারের ম্যাথ যখন করব তখন উল্টা, সেখানে আমরা শর্ট টার্ম সম্পদ গুলাকে আগে দেখাই, আর স্থায়ী সম্পদ গুলাকে আস্তে আস্তে নিচের দিকে দেখাই। যেহেতু এটা সেকেন্ড পেপারের ম্যাথ, তাই আমরা স্থায়ী সম্পদটা আগে দেখাচ্ছি। তো স্থায়ী সম্পদ কি কি আছে এখানে তুমি যদি খেয়াল করো, এই যে জমি ও দালান কোঠা আছে 30,000 টাকা, ইজারা সম্পত্তি আছে কত, সরি, জমি ও দালান কোঠা 60,000 টাকা, আমি বারবার ভুল বলছি, আমি একটু মুছে নিই, কেমন হয়ে গেছে। আচ্ছা, এই যে জমি ও দালান কোঠা 60,000 টাকা, আর ইজারা সম্পত্তি ছিল 40, বাট 40 তো দেখাবো না, কারণ 8,000 টাকা খরচ হিসেবে দেখাই আসছি। এই যে দেখো, জমি ও দালান কোঠা 60, ইজারা সম্পত্তি যার কাজ আছে সে ফার্স্ট কলামে 40, আর ওই যে অবলোপন দেখায় আসছিলাম আমরা ইয়াতে, কিসে, বিশদায় বিবরণীতে, সেটা তো আর সম্পদ নাই, সেটা তো খরচ হয়ে গেছে, তার মানে সেটা বাদ দিয়ে দেখাইতে হবে। এটা লিখলাম 32। তারপরে আমাদের আছে কি, আর কি সম্পদ আছে, আমাদের আর স্থায়ী সম্পদ আছে হচ্ছে এই যে কল কবজা 50,000 টাকা। এটার সাথে অ্যাড করতে হবে যে নতুন সংস্থাপন ব্যয় ছিল 55,000 টাকা, 50 প্লাস 5 55, আর বাদ দিব হচ্ছে পুঞ্জীভূত অবচয় 4,750, সেটা আমরা কতেই বের করে আসছি। সাপোজ তোমার প্রশ্নে এখানে কোথাও পুঞ্জীভূত অবচয় আছে, ধরো 10,000 টাকা, তোমাদের প্রশ্নে কোথাও পুঞ্জীভূত অবচয় আছে 10,000 টাকা, তো তখন তুমি এখানে পুঞ্জীভূত অবচয় কত দেখাবা, 4,750ই দেখাবা, না 10,000-এর সাথে 4,750 প্লাস করে বাদ দিবা? ক্লাস বলতো। করে দেখাবো। ইয়েস, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকে আমরা কি করি, বিশদ বিবরণীর যে অবচয়টা সেটা বাদ দিয়ে দেখাই না, যদি না থাকে তখন এটাই বাদ দিয়ে দেখাবো। আর যদি তোমার রেওয়া মিলে কোনো পুঞ্জীভূত অবচয় থাকে, তার মানে সম্পত্তি বের করার সময় ওই পুরাতন পুঞ্জীভূত অবচয়ের সাথে নতুন অবচয় যোগ করে পুঞ্জীভূত অবচয়ের ব্যালেন্সটা বাদ দিবে। তার মানে দুইটা যোগ করে, রেওয়া মিল প্লাস তুমি যেটা বের করছো সেটা যোগ করে সম্পদের ক্ষেত্রে দেখাবো। এখানে যেহেতু নাই, তো একটাই পুঞ্জীভূত, এই 4,750 টাকাটাই যেটা আমরা বের করছি সেটাকে পুঞ্জীভূত অবচয় হিসেবে দেখাচ্ছে। তো 55,000 থেকে 4,750 বাদ দিলে থাকতেছে 50,250 টাকা। আর কোন স্থায়ী সম্পদ নাই। এই সবগুলো যদি আমি যোগ করি, আমার ইন টোটাল স্থায়ী সম্পদ দাঁড়াচ্ছে 1,42,250। আর এরপরে আমাদের করতে হবে চলতি সম্পদ। এই ম্যাথে যা দুইটাই চলতি সম্পদ ছিল, চলতি সম্পদ ছিল দুইটা চলতি সম্পদ কি, একটা হচ্ছে এই যে নগদ তহবিল 40,000 টাকা, আর এই যে সমাপনী মজুদ 20,000, দেখাইলাম নগদ তহবিল 40, সমাপনী মজুদ 20, ইন টোটাল 60, আর আগের ছিল 1,42,000, যোগ করে 2,02,200। এই হচ্ছে আমাদের ম্যাথ।